আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? এখন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, গুড। সো আমি একটু একটা সার্কুলার দেখলাম, আর কি দেখে ভালো লাগলো, তাই আমাদের গ্রুপটাতে আমি শেয়ার করছি। সো সবাই একটু একটু সবার দেখার জন্য অ্যাকচুয়ালি কেন আমরা এইসব শিখবো আর কি। তো তো এটাতে ওরা হচ্ছে জব ভ্যাকেন্সি দিছে। সো সফটওয়্যার ডেভেলপার লারাভেল ভিউজেস। সো সফটওয়্যার ডেভেলপার লাগবে যারা হচ্ছে লারাভেলে কাজ করে প্লাস ভিউজেস এ কাজ করে, এরকম সফটওয়্যার ডেভেলপার লাগবে। তো আমরা তো শিখতে আসছি লারাভেল। তো ভিউজেসটা হচ্ছে ভিউজেস লারাভেল, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো এখন এই সফটওয়্যার ডেভেলপার স্যালারি রেঞ্জ হচ্ছে 30 থেকে 60 হাজার টাকা। সো বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে 30 থেকে 60 হাজার টাকা আসলে খারাপ স্যালারি না। তো দেন এর অফিস হচ্ছে গুলশান লিংক রোড, তেজগাঁওতে। আর এক্সপিরিয়েন্স লাগবে কত বছর? এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট মিনিমাম 2 ইয়ার্স লাগবে। তো 2 বছর কাজ করলে সে হচ্ছে যে লাইক 30 থেকে 60 হাজার স্যালারির জবে অ্যাপ্লাই করতে পারবে। তো ওরা হয়তো 30 থেকে 60 দিচ্ছে, হয়তো 60 নিবে না, হয়তো 50-তে নিবে। তো ভালো করে কোনো এক্সপিরিয়েন্স ডেভেলপার যদি থাকে, সে যদি লাইক 3 বছর এক্সপিরিয়েন্স হয়, সে অ্যাপ্লাই করলে এতে 50,000 স্যালারিতে তার জব হয়ে যাবে। তো তার রিকোয়ারমেন্টস হচ্ছে এগুলাই, এই লারাবেল, এই যে মাইস্কেল, এই যে সিএসএস, এগুলা এগুলাই হচ্ছে রিকোয়ারমেন্টস। অফিস একটু বেশি, অফিস টাইমটা একটু বেশি, 9:30 থেকে 6টা পর্যন্ত। আর স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত, মানে 6 দিনই অফিস। প্রায় 11 দিন হচ্ছে ক্যাজুয়াল লিভ নিতে পারবে, 10 দিন সিক লিভ নিতে পারবে প্রতি বছর। তো আই থিঙ্ক এটা খারাপ না। আর এই তো, এখন আমার কথা হচ্ছে, আমরা কিন্তু অনেকে আছে, আমাদের আশেপাশে অনেক রিলেটিভ আছে যারা হচ্ছে বিদেশে গিয়েও কিন্তু আসলে 60,000 টাকা স্যালারিতে জব পায় কিনা আমার সন্দেহ আছে। ইভেন হচ্ছে অনেক বছর, এখানে বলছে 2 বছর এক্সপিরিয়েন্স। উই হ্যাভ টিম এত এনার্জি, ওরে বাবা, ওদের টিমও বড়। ওদের 50 জন প্লাস ওই টিমে কাজই করে এখনই। তো দ্যাট মিনস এটা ভালোই বড় সফটওয়্যার কোম্পানি। প্লাস টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা। সো অনেকে যারা যে বিদেশে আছে, এদের অনেকে হচ্ছে 60,000 টাকা স্যালারিতে, 50,000 টাকা 60,000 স্যালারিতে আসলে জব করতেছে কিনা এতে সন্দেহ। ইভেন হচ্ছে অনেক বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরেও, অনেক বছর থেকেও আসলে এত টাকা যে কাজ করতে পারতেছে, যে করোনাকালীন সময়ে কত মানুষের চাকরি গেছে, বিদেশ থেকে চলে আসে, যাইতে পারে না, বিদেশ থেকে বাড়িতে পাঠিয়ে দিছে। না হচ্ছে আগে যে স্যালারি ছিল এর থেকে কমে জব করতেছে, মানে যারা বিদেশে থাকে। আর যারা বাংলাদেশে থাকে এদের তো আরো বাজে অবস্থা। হয়তো যারা গভর্নমেন্ট জব করে এদের কোনো প্রবলেম নাই, বাট অন্য যারা যে প্রাইভেট সেক্টরে জব করে বেশি অনেকের আছে এরকম, যাদের অনেকের স্যালারি অর্ধেক করে দিছে, অনেকের স্যালারি দেই নাই, অনেকের চাকরিতে আগে যদি থাকতো 20 জন, ওইখানে করে ফেলতো 10 জন। এরকম অনেক কিছু হয়েছে করোনাকালীন সময়টার মধ্যে, ইভেন হচ্ছে সব সময় হয়ে থাকে। তো এখন আমরা যদি এই যে একটু একটু কষ্ট করে যদি লারাবেলটা ভালোভাবে শিখতে পারি, 1-2 বছর যদি লেগে থাকতে পারি, এরপর যদি আমি বাংলাদেশে বসে যদি 40, 50, 60 হাজার স্যালারিতে জব করতে পারি, ইভেন হচ্ছে যে যে ছেলেটা আছে 2 বছর 3 বছর 2-3 বছর এক্সপিরিয়েন্সে 40, 50 হাজার স্যালারিতে জব করবে, তার প্রতি বছর বছর মিনিমাম সে 7, 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত স্যালারি ইনক্রিমেন্ট হবে। তার মানে হচ্ছে এখন আছে 50,000 টাকা, 1 বছর পরে তার 60,000 টাকা হয়ে যাবে। সো এরকম কন্টিনিউসলি বাড়তে থাকবে। তো দেখা গেলো 2-3 বছর পর তার 1 লাখ টাকা স্যালারি হয়ে যাবে, এরকমই। তো এরকম একটা সুযোগ থাকতে আমরা জানি, অনেকে জানি না আসলে যে এরকম হয়। আর আর আমরা জেনেও যদি আসলে এখানে ভালোভাবে সময় না দিয়ে সময় নষ্ট করে ফেলি, এরপর কোর্স শেষে যদি আমরা হারাই যাই, তো এটা আমি বলবো হচ্ছে সবাই মানে ব্যর্থতাই বলা চলে আর কি। আর এটা খুবই বাজে লেভেলের ব্যর্থতা, এই আর কি। তো আমি এটাই রিকোয়েস্ট করবো সবাই
এতদিন যাই করছি, এখন অ্যাটলিস্ট লারাভেলটা আমরা ভালোভাবেই করি। লারাভেলের বিশাল ডিমান্ড। আমি যদি এখন অনলাইনে ঘুরি ঘাটাঘাটি করি, আজকেই মনে করেন যে লারাভেলে 10-15 মানে 200 সার্কুলার উপরে পড়ছে শুধু আজকেই। তো এরকম হচ্ছে কন্টিনিউয়াসলি পড়তেছেই। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, সবাই ভালোভাবে সময় দিব, সময় দিয়ে আমি যাই করাচ্ছি এগুলাই অ্যাটলিস্ট এখন শেখেন, এগুলাই প্র্যাকটিস করেন। বাট এরপরে আরো কাজ করতে হতে আরো কত কিছু শিখবেন, কত কিছু নতুন নতুন আসবে, ওগুলো শিখতে হবে। সো এখন অ্যাটলিস্ট আমি যেগুলো করতেছি এগুলাই করেন, এগুলো করে এই কোর্সটা শেষ হওয়ার পরে প্রত্যেকে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলোকে আবার রিপিট করবেন, একবার দেখে দেখে করবেন। আমি যেটা করছি এটা দেখে দেখে করবেন, এখন তো করবেন, ইভেন হচ্ছে আমার কোর্স কমপ্লিট হওয়ার পরেও দেখে দেখে একবার করবেন। এরপর ট্রাই করবেন যে না দেখে আমি করতে পারি কিনা, না দেখে একবার করবেন। যদি না দেখে করতে পারেন, ওই সময় মনে করবেন যে হ্যাঁ আমি ওই সময় আসলে আপনার ভালো লাগবে, ভালো লাগা শুরু করবে। এর আগ পর্যন্ত বিরক্ত লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বসে এরপর উঠে উঠে চলে যাবেন, ভালো লাগবে না। তো যেদিন থেকে দেখা যাবে যে আপনি নিজেই কোড করতে পারেন, নিজে লজিকগুলো বুঝেন, নিজে লজিক ইমপ্লিমেন্ট করতে পারেন, প্রবলেম সলভ করতে পারেন, তখন থেকে মজা লাগতে শুরু করবে। এই যে আমরা অন্যান্য অফিসে কি হয় যে এই যে 10টা থেকে 5টা পর্যন্ত থাকে, আমাদের 10টা থেকে 6টা, 10টা থেকে 7টা এরকম থাকে। এই যে 10টা থেকে 5-6টা, 10টা থেকে 7টা কোথায় দিয়ে যে চলে যায় আমরা বলতেও পারি না। কারণ হচ্ছে আমরা এই যে কাজগুলো যে করি এগুলা মানে আমাদের নিজের দায়িত্বেই করি, কেউ আমাদেরকে প্রেশার দিয়ে করায় না। সো আমাদের ইন্ডাস্ট্রিটা এরকমই যে আপনি যখন একজন এক্সপিরিয়েন্স ডেভেলপার হয়ে যাবেন, তখন আর আপনাকে কেউ প্রেশার দিতে পারবে না, প্রেশার দিবেও না। কারণ জানি কি, আমি যে কোম্পানিতে আছি এখানে যদি আমি যদি আমার এমপ্লয়িটাকে প্রেশার দেই, সে কিন্তু কালকে অন্য কোম্পানিতে চলে যাবে, কারণ আমাদের প্রচুর সার্কুলার। আমি আমার কোম্পানি যদি আমার সাথে কোনোভাবে রাফ বিহেভ করে, আমার 10 দিন লাগবে না আরেকটা জব আমার খুঁজে পেতে, বের করে ফেলতে। সো সেক্ষেত্রে হচ্ছে আমার যেমন কোম্পানির প্রতি ঠেকায় আছি, কোম্পানিও আমার প্রতি আছে। সো তাহলে আমার পজিশনটা কিন্তু স্ট্রং আছে। অন্যান্য আমি আমার কোম্পানিতে, আমাদের যে কোম্পানিতে অনেকে বিজনেস ডেভেলপমেন্ট টিম আছে, ইনভেন্টরি টিম আছে, দেন হচ্ছে কল সেন্টারের টিম আছে। এদেরকে যতই বকাঝকা দেয় এরা তারপর আসলে চলে যাবে না। কেন যাবে না? কারণ ওরা যে আজকে এখান থেকে জব ছেড়ে দেয়, কালকে জব পাইতে ওদের খবর হয়ে যাবে। বাট আমাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, কারণ আমাদের সাথে যদি ভুলভাল কথা বলে আমরা কিন্তু কালকে থাকবো না। তো তখন এতদিন যে আমি একটা অ্যাপ্লিকেশন বানাই দিছি, আমি যত লজিক ইমপ্লিমেন্ট করে দিছি, এগুলো আরেকজন ডেভেলপারকে শেখাইতে গেলে ওর 2-3 মাস লেগে যাবে। আমি যে কাজগুলো করছি, আমি 6 মাস যে কাজটা করছি, ওগুলো আরেকটা ডেভেলপারকে সে বুঝাইতে গেলে 2 মাস লেগে যাবে। তো তাহলে 2 মাসের স্যালারি কিন্তু তার বাড়তি দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার পজিশনটা স্ট্রং আছে। ইভেন হচ্ছে যে আমি দাবি করতে পারি, আমি লাগে একটা কোম্পানিতে 1-1.5 বছর কাজ করে ফেলছি। 1-1.5 বছর কাজ, 2 বছর কাজ করা মানে আমি ওর অনেকগুলো সফটওয়্যার আমি কাজ করছি, অনেকগুলো সফটওয়্যার সম্পর্কে আমি জানি। তো আমি যদি এখান থেকে চলে যাই, আরেকটা ছেলেকে এনে যদি ওই সফটওয়্যারগুলো বুঝাতে যায়, সেখানে সে আমার যে জায়গাটা করতে আমার লাগবে 6 ঘন্টা, ওই লাগাবে 10 ঘন্টা। তাহলে এদিক থেকে কোম্পানি একটা কস্ট বেড়ে গেছে। তো এই জন্য কোম্পানি চাবে কি আমাকে আমাকে ধরে রাখতে। আর যখন আমাকে ধরে রাখতে চাইবো, তখন হচ্ছে আমি বলবো যে আমার স্যালারি আমাকে এমন দিতে হবে, নাহলে আমি থাকবো না। আর এমন না দিলে আসলে থাকবো না, এটাই হয়। কারণ আমাদের অন্যান্য সুযোগ, হাজার সুযোগ আছে, রেডি করা আছে। তো আমি এটাই বলবো, সবাই ক্লাসটা মিসটিস করা যাবে না, সবাই ভালোভাবে করব। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেহেতু ফ্রেমওয়ার্ক শিখতে আসছি, সো ফ্রেমওয়ার্কটা কি, হোয়াট ইজ লারাভেল ফ্রেমওয়ার্ক? লারাভেল ফ্রেমওয়ার্কটা কি আমরা একটু দেখে আসি, কোথায় থেকে দেখবো। হোয়াট ইজ দ্য ইউজ অফ লারাভেল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, লারাভেল ফ্রেমওয়ার্ক কি বলতেছে এখানে? আচ্ছা, এখানে বলতেছে যে Laravel is building custom web apps using PHP। তার মানে কি বলতেছে এখানে? আচ্ছা, Laravel প্রাইমারি ভাবে ব্যবহার হয় কিসের জন্য? এই কাস্টম ওয়েব অ্যাপস বানানোর জন্য। তো
তো কাস্টম ওয়েব অ্যাপস কি? কাস্টম ওয়েব অ্যাপস হচ্ছে আমরা নিজেরা হাতে কোডিং করে হচ্ছে বানানোটাকে হচ্ছে কাস্টম বলে। আর ওয়েব অ্যাপস মানে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব বেস সফটওয়্যার, এগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন লারাভেল দিয়ে বানায়। সো তাহলে কাস্টম হাতে কোড করে বানানোর জন্য আসলে লারাভেলটা ব্যবহার হয়। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা ওয়েব ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে অনেক কিছুই হ্যান্ডেল করে থাকে। বিল্ডিং সার্ভিস রাউটিং টেমপ্লেট এসটিএমএল অথেন্টিকেশন। আচ্ছা, তো এটা আবার কি করে থাকে যে লারাভেল ফ্রেমওয়ার্কটা আমাদের, আমরা যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, সো ওয়েব অ্যাপ্লিকেশনে কি হয় যে অনেক কিছু জিনিস আছে যে লারাভেল নিজেই করে রেখে দেয়। সো একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা যখন চিন্তা করব করতে আসবো, তখন দেখা যাবে কি অনেকগুলো ওয়েব অ্যাপ্লিকেশন সেম জিনিস আমরা রিপিট করে থাকি, সেম জিনিস লেগে থাকে। তো লারাভেল কি করছে যে ওরা ওই কাজগুলো করে রাখছে। তো আমি যখন লারাভেল ফ্রেমওয়ার্কটা ইনস্টল করি, তখন আমার ওরা যে কাজগুলো করছে আমি আমার দরকারে ওই কাজগুলোকে আমি মডিফাই করে করে আমি আমার দরকারে ব্যবহার করে ফেলি। তখন কি লাগতেছে যে আমার যেটা একদম জিরো থেকে আমার করতে হইতো, এটা আমাকে একদম জিরো থেকে করতে হচ্ছে না, ওরা করে রাখছে, ওইটাকেই আমি কোনোভাবে কাস্টমাইজ করে ব্যবহার করে ফেলতেছি। দ্যাটস হচ্ছে আমার দেখা গেলো আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশনের 70 থেকে 40%, 50% কাজ লারাভেল করে রাখছে। তো আমি ওইগুলো ব্যবহার করলাম, ব্যবহার করে আর 50% কাজ আমি আমার নিজের হাতে করব, যেগুলো হচ্ছে সবার সাথে মিলে না, ওই কাজগুলো হচ্ছে আমি নিজে করব। আর যেগুলো হচ্ছে সবার সাথে মিলে যাবে, সব ফ্রেমওয়ার্কে থাকে কমন জিনিস, সেগুলো হচ্ছে লারাভেল করে রাখছে, ওগুলোকে আমরা মডিফাই করে ব্যবহার করব। এইটুকু ক্লিয়ার ফ্রেমওয়ার্ক সম্পর্কে, লারাভেল ফ্রেমওয়ার্ক সম্পর্কে। এবার হচ্ছে নট অনলি লারাভেল, সবগুলো ফ্রেমওয়ার্কে এরকমই করে যে কমন জিনিসগুলো তারা করে রেখে দেয়। এইটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা যারাই আছি আমাদের পিএসপির অবস্থা কেমন? পিএসপি তে এখন আমরা বলতে পারবো যে আমরা হ্যাঁ পিএসপি কোডিং মোটামুটি আমরা পারি। সবাই একটু বলেন তো। হ্যালো, জি স্যার। সবাই কোথায়? জি স্যার, শুনতেছি। সবাই বলেন মোটামুটি মানে পিএসপি কোডগুলো পারবেন? পিএসপি কোড এই যে লারাভেল কিন্তু পুরো পিএসপি দিয়ে বানানো। সো লারাভেলের মধ্যে কিন্তু পুরো পিএসপি ব্যবহার হবে। সো ওই পিএসপি কোডিং গুলো দেখলে বুঝতে পারবেন, করতে পারবেন, মানে বুঝতে পারবেন আমি যেটা দেখাবো এটা। স্যার ইনশাআল্লাহ পারবো। ওকে, গুড। আচ্ছা, ফাইন। তো তাহলে লারাভেল সম্পর্কে আমরা মোটামুটি জানছি। সো পিএসপি দেখি আসলে আচ্ছা পিএসপি আমি দেখি তো ইমেজ কয়েকটা দেখি পিএসপি ফ্রেমওয়ার্কগুলো সম্পর্কে আমি এটা একটু ওপেন করলাম। তো একটু দেখি আমরা এই যে আমরা যে লারাভেল শিখতে আসছি, লারাভেলটা কার? পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক। সো লারাভেলটা অ্যাকচুয়ালি আমরা জানি যে পিএইচপি দিয়ে এখন পর্যন্ত সারা বিশ্বে যত ওয়েব অ্যাপ্লিকেশন আছে তার 80% এর মতো 78 থেকে 80% এর মতো ওয়েবসাইট পিএইচপি দিয়ে বানানো। তো তার মধ্যে হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কটা হচ্ছে ওই পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক। সো লারাভেল ফ্রেমওয়ার্কটা আসছে কিন্তু 2011 সালের দিকে। তার আগে কি ছিল? তার আগে ওই যে কোরিগনেটর ছিল, সিম্ফনি ছিল, জ্যান্ট ছিল, ওয়াইআই ছিল, ক্যাক পিএইচপি ছিল, এগুলা এই বাকিগুলা ছিল তার আগে। আর লারাভেলটা একদম সবচেয়ে লেটেস্ট, সেটা হচ্ছে 2011 দিকে আসছে। তো 2011 দিকে লারাভেল ফ্রেমওয়ার্কটা এসে সে কি করছে যে আমরা একটা গ্রাফটা দেখলে বুঝতে পারি সে কি করছে আর অন্যরা কি করছে। লারাভেল সে নিজেই 43.7
পার্সেন্ট সে নিজেই দখল করে ফেলছে। তার মানে লারাভেল ইউজ করে এতগুলা ওয়েবসাইট তৈরি হয়েছে। আর কোরিগনেটার কিন্তু লারাভেলের আগে কোরিগনেটারটা হচ্ছে ফেমাস ছিল, পপুলার ছিল। তো সেটা কিন্তু তারপর তা সত্ত্বেও সেই অনলি 14% সে দখল করছে অথচ। আর আমার লারাভেলটা কত আগে, এর আগে কি আছে, সিম্ফনি আছে। সো সিম্ফনিও কিন্তু এদের মতোই, ওইটা সিকিউর ছিল, ওইটা এর আগে ব্যবহার হতো। তো ওইটা দিয়ে কত পার্সেন্ট, জ্যান্ট এটা হচ্ছে পিএইচপি নিজের বানানো ফ্রেমওয়ার্ক। সো ওইটা কত পার্সেন্ট ব্যবহার হয়েছে। তার মানে আমার লারাভেলটা অন্য সবার চেয়ে অনেক বেশি আগানো, রাইট? আমরা এই ইমেজটা আমি দেখছি, এরপর আরেকটা ইমেজ এটা দেখি। এই যে এইখানে আসলে আরো অনেকগুলা দেখাচ্ছে। তো এর মধ্যে এটা হতো ওই যে 2017 সালের দিকে, তার মানে এটা অনেক আগের। আর এটা হচ্ছে 2019 সালের দিকে, তার মানে 2017 সালের দিকে যেটা হচ্ছে 25% ছিল, 2019-এ সেটা এসে কত হয়ে গেছে 43%। সো ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। এরপরে এইখানে দেখি তো এটা কি করে, এটাও আগেরটা মনে হয় ওই অত সালেরই। আচ্ছা, এটা কত সালের, এটা এটা টপ, আচ্ছা এটা হচ্ছে 17 সালের। মানে অনেকে অনেক ধরনের ইয়ে করে, তো সো এদিক সেদিকে একটু থাকতেছে, ভোটিং করে আর কি। তো ওই সময় এরকম পাচ্ছে, যাই হোক। তো দ্যাট মিনস হচ্ছে আমাদের পিএসপি দিয়ে এতগুলো ওয়েবসাইট তৈরি হচ্ছে, এর মধ্যে লারাভেল দিয়ে এতগুলো তৈরি হচ্ছে। আর তো দ্যাটস হচ্ছে আমরা এমনি বুঝতে পারতেছি যে লারাভেলটাই সবার চেয়ে ফেমাস। তো আর আমরা ফেসবুক গুগলে তো দেখতেই পাই লারাভেলে সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে, যে সার্কুলার হচ্ছে। তো লারাভেলটা স্যার দিয়ে হুম, আপনার কিছু প্রজেক্ট দেখাইয়েন লারাভেলের আপনার করা কিরকম কাজ? হ্যাঁ, আমার প্রজেক্ট আমার সব অফিসিয়াল প্রজেক্ট। এই অনলাইনে আপলোড করা নেই এরকম? ashok.com, এটা আমাদের অফিসের করা, ইয়েতে কিসে করা, এই কি বলে লারাভেলে করা। হ্যাঁ, তো এরপর হচ্ছে যে আমার করা না, এই যে এটা একটা এইচআরএম অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এটাও আমার করা। দেন হচ্ছে যে স্কেপ ওপেন করা যাবে না, এটা আমার অফিসিয়াল স্কেপ। এরপর হচ্ছে যে কোড ক্যানিয়ন, এই যে কোড ক্যানিয়ন লারাভেল দিয়ে কি মানে ই কমার্স ওয়েবসাইট গুলো বেশি হয়? লারাভেল দিয়ে সবই হয়। এইটার কোড থিমসের এই যে ইনফিক্স ইডুর এই যে এই মডিউলটা বা অ্যাড-অনটা, এটা আমার করা। এটা কত 32 বার সেল হয়েছে $65 করে। রেজর পে, এটা আমার করা $19 করে 12 বার সেল হয়েছে। দেন হচ্ছে এই ওপেন সোর্স বিজনেস ইআরপি, এটা আমার করা $59 করে 192 বার সেল হয়েছে, এটা আমার করা। ইনফিক্স ইডু, এটা এটা আগে ছিল $149, অনেক ডলার ছিল, এখন একটু দাম কমছে, 581 বার সেল হয়েছে। সো এত ডলার, আগে এটা $149 ছিল, $149 করে সেল হয়েছিল, এখন এটা প্রাইস কমাই দিছে। এত করে যদি এতবার সেল হয়, কত ডলার সেল হয়েছে একটু দেখি তো। এই যে 38,346, $38,346 সেল হয়েছে শুধু আমার করা একটা অ্যাপ্লিকেশন। এটা একটা কোম্পানি, আমার প্রথম যে কোম্পানি ছিল ওই কোম্পানির জন্য এটা আমি করছিলাম। এটা বাংলায় কত টাকা, এত ইউএসডি টু বিডিটি কত টাকা, 32,96,178 টাকা। সো 32 লাখ টাকা শুধু এই অ্যাপ্লিকেশনটাই বিক্রি হয়েছে। তো এটা তো হচ্ছে আমি 66 টাকা ধরে ধরছি, বাট এটার আগে ছিল $149। দ্যাট মিনস হচ্ছে 66 ডাবলের চেয়েও বেশি।
তো দ্যাট স্কুল মিন ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট। এটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, ইআরপি এন্ড ওয়েবসাইট দুইটাই। আচ্ছা যাই হোক, ও আচ্ছা আরেকটা আছে কোড ক্যানিয়নের অন্য নিউজ, কোড ক্যানিয়ন এই যে অন্য নিউজ দিলে কোড ক্যানিয়ন চলে আসতেছে, এটাও আমার করা। 271 বার সেল হয়েছে, কত ডলার করে? $42 করে। এটা হচ্ছে অন্য একটা কোম্পানি, স্পার্কলিনের জন্য করছিলাম। আরো আছে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো লিঙ্ক জানি না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা দেখি যে লারাভেল দিয়ে অ্যাকচুয়ালি লারাভেলটা কিভাবে কাজ করে। সো আমরা জানি কি, আমরা অলরেডি সবাই জেম্প ইনস্টল করে ফেলছি, রাইট? জি স্যার। সো লারাভেল ইনস্টল করার জন্য জেম্প ইনস্টল থাকতে হবে, পিএসপি অ্যাপাচি ইনস্টল থাকতে হবে, আর হচ্ছে মাইএসকিউএল তো ইনস্টল থাকতে হবে, আর যে দুইটা আমরা জেম্প ইনস্টল করার মাধ্যমে পেয়ে যাই। সো এখন আমি দেখি যে লারাভেলে যাই, লারাভেল এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা যাই কিছু পড়ালেখা করি, যাই কিছু শিখি, এখান থেকে এসে আমরা পড়ালেখা করবো, এখান থেকে এসে শিখবো। তো প্রথমে আমরা ডকুমেন্টেশনে যাই। তো লারাভেল এখন কত ভার্সন চলতেছে? 8 এই ভার্সনটা চলতেছে। সো এর আগে আরো অনেকগুলো ভার্সন ছিল, এখন এত ভার্সন চলতেছে। সো লারাভেল 8 ভার্সনে ইনস্টলেশনটা আমরা ইনস্টলেশনে আসছে। ইনস্টলেশনে আসলে দেখি ওরা হচ্ছে 8 ভার্সনে কত রিকোয়ারমেন্টস চায়, পিএসপি কত লাগে। লাগে হচ্ছে আমরা যে লারাভেলটা যে ইনস্টল করব, লারাভেলটাতে পিএসপি এর একটা ফ্রেমওয়ার্ক। সো লারাভেলটা ইনস্টল করতে হলে আমার পিএসপি একটা ভার্সন সে চায় যে এততম তুমি ভার্সনে থাকলে তুমি লারাভেল এইটাটা ইউজ করতে পারবা। তো আমরা দেখি যে কত ভার্সন চায়। ইনিশিয়াল কনফিগারেশন, আচ্ছা এখানে কোথাও বলে নাই। তো আমরা ইনস্টল করার পরে দেখে ফেলবো। তো আমরা হচ্ছে এই যে এটা একটা কমান্ড, ইনস্টলেশন ভায়া কম্পোজার, ইনস্টলেশন ভায়া কম্পোজার। তো তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আগে কম্পোজারটা আমরা তো দিন তো পিএসপির কোড করছি, কিছু ইনস্টল করি নাই। তো আমাকে আগে কম্পোজারটা ইনস্টল করতে হবে। সো কম্পোজারটা কি? কম্পোজার, কম্পোজার এনে সার্চ করলে getcomposer.org নামে একটা ওয়েবসাইট আসবে, এখানে আমরা যাব। এখানে আসলে হচ্ছে আমরা ডাউনলোডসে চলে যাব। সো ডাউনলোডসে গিয়ে যে কম্পোজার হাইফেন setup.exe এই ফাইলটা আমি ডাউনলোড করে নিব। সো আমার পিসিতে অলরেডি আমি কম্পোজার ইনস্টল করে রাখছি। আমি তারপর ডাউনলোড করে দেখাই দিচ্ছি কিভাবে কম্পোজার ইনস্টল করতে হয়। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা ইনস্টল করার জন্য আমরা এভাবে ক্লিক করব, ক্লিক করে আচ্ছা সো ইএস দিলাম, ইএস দিয়ে ওরা যেটা বলে ওগুলো চলে যেতে হবে। এরপর এখানে ব্রাউজ আসছে না, ব্রাউজে আমি কি দেখাই দিছি, ব্রাউজে গিয়ে আমি এই যে লারাভেলটা যেখানে ইনস্টল করব, যে জ্যামটার মধ্যে আমাদের সবাই তো জ্যাম একটা থাকে, আমরা অনেকগুলো জ্যামই কয়টা পিএসপি 8 এর জন্য একটা, 5 এর জন্য একটা, 7 এর জন্য একটা আমি জ্যাম ইনস্টল করছি। তো আমি চাচ্ছি যে আমার এই নতুন লেটেস্ট যে জ্যামটা আছে এটার মধ্যে, সো 8 পিএসপি 8 এর যে জ্যামটা তার মধ্যে ঢুকে এই পিএইচপির মধ্যে একটা php.exe ফাইল থাকে, এটা এই যে এরকম করে এটা দেখাই দিয়ে তারপর নেক্সট করে আমরা ইনস্টল করে ফেলবো। ফাইন, ইনস্টল করে ফেলার পরে আমার যেটা ইনস্টল করা আছে আমি ইনস্টল করতেছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা ইনস্টল করার পরে আমি এটা তো আমাদের অবশ্যই জ্যামটা ওপেন করতে হবে, জ্যাম ওপেন করে অ্যাপাচি আর মাইস্কুয়েল এই দুইটা স্টার্ট করে দিতে হবে। আমি স্টার্ট করে নিলাম। আচ্ছা এই দুইটা করে নেওয়ার পরে দেন আমাকে যেতে হবে হচ্ছে যে আমি এইখানে চলে আসলাম htdocs এর মধ্যে। এখন আমি এই জায়গাটার মধ্যে আমরা যেখানে নেই
আমি চাইলে স্ট্রিডক্স এর মধ্যে একটা ফোল্ডার করে করতে পারি, আমি চাইলে এখানে করতে পারি, যে কোনো ভাবে। সো আমরা স্ট্রিডক্স এর মধ্যে আমরা যেহেতু হচ্ছে টুইনস অফ লারাভেল এখানে আমরা কাজ করি, সো আমি এটার মধ্যে চলে আসলাম। এখানে এসে এটা কি পিএসপির মধ্যে রাখবো স্যার? হ্যাঁ, কম্পোজার এটা পিএসপির মধ্যে রাখবো? আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিতে হবে। এটা রাখবো না, এটা এটা হচ্ছে আমি ইনস্টল করব, বাট হচ্ছে পিএসির মধ্যে রাখবো না। আমি যেভাবে দেখাইছি ইনস্টলেশনে গিয়ে যেই জ্যামটা আমরা ব্যবহার করব সেই জ্যাম্পের কি বলে সেই জ্যাম্পের php.exe ফাইলটা ওইখানে ব্রাউজ করে দেখাই দিয়ে তারপর নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফেলতে হবে। ওকে, এভাবে করতে হবে। এখানে আসলাম, এখানে এসে এই ফোল্ডারটা আমি যেখানে ইনস্টল করতে চাই ডক্স এর মধ্যে সেখানে আমি করতে পারবো। আমি এসেছি এই ফোল্ডারের মধ্যে, এখানে এসে আমি যে ওই যে একটু আগে কি একটা ইনস্টল করছিলাম ওইটা ইনস্টল করার পর দেন আমি এখানে এসে আমার কিবোর্ডের শিফট শিফট বাটন চেপে মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটা জিনিস আসবে। এখানে আসার পরে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার, এখানে এরকম করে এটা ওপেন করতে হবে। সো এটা কিভাবে, এখানে আমি শুধু শুধু মাউসের রাইট বাটন ক্লিক করলে তখন কিন্তু এটা আসে না। আমি যখন শিফট চেপে ওইটা ক্লিক করব তখন আমার এটা আসে। এই যে আমি কোথায় আছে আমাকে দেখাই দিচ্ছে, আমি এই জায়গাটার মধ্যে আছি। এখানে কি করতে হবে, এখানে করতে হবে হচ্ছে যে লার্ভেল ওরা কি বলছে ইনস্টলেশন ভায়া কম্পোজার, কম্পোজার দিয়ে তুমি ইনস্টল করতে হবে। সো এই কমান্ডটা কপি করলাম, আমি কপি করে এইখানে এসে কপি হয় নাই, কপি করলাম, এখানে এসে দিয়ে আমি এন্টার চেপে দেব। সো এখানে কি হয় আমি দেখি। সো এটা করার পরে কি হয় একটু দেখি, একটু ওয়েট করেন, এটা ইনস্টল করতে 2-4 মিনিট সময় নেবে। এটা এটা ইনস্টলেশনটা ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে, যা ইন্টারনেট ভালো সে আর্লি হবে, যা ইন্টারনেট স্লো তার সময় নেবে, কারণ হচ্ছে এখানে অনেক কিছু ডাউনলোড হচ্ছে। এই যে আমার এখানে সময় লেগে যাচ্ছে, অনেকের তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকের এরকম সময় লাগবে।
আমার ইন্টারনেট স্পিড ভালোই, তাও সময় লাগতেছে। আচ্ছা, আমি এটা ইনস্টল হোক, আমরা এর মাঝে কথা বলে নিই। সো আমরা কি করতেছি তাহলে, আমরা লারাভেলটা ইনস্টল করতেছি, কারণ আমরা যে লারাভেল দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, সো ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে গেলে আমাদেরকে অবশ্যই লারাভেলটাকে ইনস্টল করতে হবে। তারপরে লারাভেলের মধ্যে হচ্ছে আমরা কিসে এই আমাদের অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমরা ওইখানে কাজ শুরু করব। সো এই জন্য হচ্ছে আমরা এইটা কমান্ডটা দিয়ে আমরা কাজ শুরু করি। সো আমি এখন কোন ভার্সনটা ইনস্টল করতেছি, আমি আমি করতে যাচ্ছি পিএস লারাভেলের ভার্সন 8টা। লারাভেল আবার ভার্সন আর 7 আছে, 7 দিয়েও চাইলে করতে পারতাম, 6 দিয়ে চাইলে কাজ করতে পারতাম, বাট আমরা একদম লারাভেলের লেটেস্ট যে ভার্সনটা আমরা সেটা দিয়ে শুরু করতেছি। সো অনেকে এখন 6 দিয়ে 7 দিয়ে 5 দিয়ে কাজ করতেছে, সমস্যা হচ্ছে না। তো আমরা করতেছি লারাভেল 8। তো এখানে কেউ কি আমাকে বলতে পারবেন যে ভার্সনগুলো আসলে কি, বা এতগুলো ভার্সন কেন আসতেছে? কেউ নাই বলার মতো? স্যার আপডেট হওয়ার কারণে। হ্যাঁ, সেটাই তো, আপডেট ভার্সন তো আপডেটই হচ্ছে, বাট কেন? কারণ হচ্ছে তার নতুন নতুন অনেক কিছু অ্যাড করতেছে, যেগুলো হচ্ছে ইউজার হচ্ছে আমরা, আমাদের দরকার হচ্ছে এরকম অনেক কিছু তারা অ্যাড করতেছে। এই জন্য আগে যে ভার্সনটা ছিল ওইখান থেকে নতুন কিছু অ্যাড করে করে এখন নতুন নতুন ভার্সন ওরা বানাচ্ছে আর কি। তো তাহলে কি হচ্ছে, আগে যারা 5 মানে ছোট ভার্সনগুলো যারা ব্যবহার করতো ওদেরও প্রবলেম হচ্ছে না, ওদের ভার্সনটা আলাদা থাকতেছে। নতুন যারা আছে নতুন ভার্সনটা ডাউনলোড রিলিজ হচ্ছে, এই ভার্সনটা আলাদা থাকতেছে। যারা এই ভার্সনটা ইউজ করতেছে তারা এই ভার্সনটা ইউজ করতেছে, আগের ভার্সনটা যারা ইউজ করার তারা ওইটা করতেছে। আচ্ছা, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা দেখি আসলে কি হয়েছে, আমরা ফোল্ডারটার মধ্যে যাই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এক্সাম্পল হাইপেন ডাবল পিপি মানে অ্যাপ নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। কোন নামটা হয়েছে আসলে, এখানে আমরা ইনস্টলেশনের সময় যে নামটা বলে দিছি, কোন নামটা, এই যে এখানে এই যে এই জায়গাটাতে যেটা বলে যেই নামটাই দিব সেই আলটিমেটলি সেই নামেই ক্রিয়েট হবে। সো এইখানে আমরা বলে দিয়েছিলাম হচ্ছে এক্সাম্পল হাইফেন অ্যাপ, দ্যাটস হচ্ছে ওই নামে হয়েছে। বাট আমি যদি এখান থেকে এখানে কপি করে নিই, এখানে যদি অন্য কিছু নাম দিয়ে দিতাম সেই নামেই আমার এই প্রজেক্টটা ক্রিয়েট হতো। তো এখন যেহেতু এই নামে হয়ে গেছে, এই নামে যেহেতু হয়ে গেছে, আমরা কি করতে পারবো, এটার আবার রিনেম করে দিতে পারবো। এটা রিনেম করে আমরা রিনেম করে বলতেছি যে টেস্ট টেস্ট লারাভেল নাম দিয়ে দিচ্ছি। আমি টেস্ট লারাভেল নাম দিয়ে দিলাম। সো আমার এখন প্রজেক্টের নাম হচ্ছে এটা টেস্ট লারাভেল। তো এটা যেহেতু ফ্রেশ, আমি এটা একটু কপি করে রেখে দিই, কারণ পরবর্তীতে যদি আমার ইনস্টল করা লাগে তখন তো আমাকে আবার ডাউনলোড করতে হবে, এরকম অনেক সময় নিয়ে আবার ইনস্টল করতে হবে। সো আমি এখানে কপি করে রেখে দিচ্ছি। এটা কপি করে রেখে দিচ্ছি, পরে যদি আমাদের আবার ডাউনলোড করতে হয় আমি এটা জাস্ট নিয়ে ব্যবহার করে দিব।
স্যার কি কথা বলছেন? না না না, আচ্ছা এটা হয়ে গেল। এটা কোথায় কি হচ্ছে, আবার হচ্ছে। দেন আমরা আবার আমাদের জায়গায় চলে যাই। এটা আমি জাস্ট কপি করে রেখে দিচ্ছি, পরবর্তী লাগলে যেন আমরা ইনস্টল না করতে, আমি ওইটাই নিয়ে কপি করে নিয়ে এসে আমি ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে ওইটা আমি যেটা ইনস্টল করছি ওটা আমি ফ্রেশ রেখে দিছি। তো এখন আমার এই নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। তো এই প্রজেক্ট এটা যে ক্রিয়েট হয়েছে, এই নামে যে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, আমি এখন দেখি তো এক্স্যাক্টলি এটা ভিতরে কি আছে। তো ভিতরে গেছি, দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু, রাইট? ভিতরে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু। সো এগুলো অ্যাকচুয়ালি কোনটা কি, আজকে আমি জাস্ট এগুলো সম্পর্কে ধারণা দিব, কোনটা আমার কিসের জন্য ব্যবহার হয়, লারাভেলটা কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো। তো আমরা আগে হচ্ছে এটা প্রজেক্ট, এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট। প্রজেক্টের স্ট্রাকচার সম্পর্কে আমরা এখন মামুন হুসাইন, প্রজেক্টের স্ট্রাকচার সম্পর্কে আমরা এখন একটু ধারণা নিব। তো এখন আমি দেখি যে এটা একটু আমি ওপেন করি। আবার এই যে টেস্ট লারাভেলটা আবার এখানে ওপেন হয়ে গেছে। সো এখন এখানে আসি, আমাদের আসলে কি কি আমরা একটু দেখিনি কোনটা কি। আচ্ছা, আমরা আরেকটু বিষয় একটু ডিসকাস করে আসি, সেটা হচ্ছে যে এই যে পিএইচপি ফ্রেমওয়ার্কটা হচ্ছে এমভিসি এমভিসি প্যাটার্ন ফলো করে, ডিজাইন প্যাটার্ন ফলো করে এমভিসি। সো এমভিসি এটা কি একটু অ্যাকচুয়ালি দেখি। এমভিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। তার মানে কি, আমরা একটু দুইটা ইমেজ দেখে আসি। পিএসপি ফ্রেমওয়ার্কটা বানানো হয়েছে কাকে ফলো করে, এই যে এমভিসি আর্কিটেকচার প্যাটার্ন ফলো করে। এটা একটা ডেভেলপমেন্ট প্যাটার্ন। এই এমভিসি আর্কিটেকচার প্যাটার্ন ফলো করে লারাভেলটা বানানো হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি কি, এটা কি একটু দেখি তো। এটা আমি ওপেন করলাম, এখানে বলতেছে এমবিসি মানে হচ্ছে ভি, মডেল কন্ট্রোলার। সো আমাদের একটা ওয়েবসাইটে আমি যদি দেখি যে কি দেখবো, শুভ.com এ, এই যে একটা শুভ.com একটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার মধ্যে ভি আমরা আবার লারাভেল ফ্রেমওয়ার্ক একটা হচ্ছে আমার এমবিসি প্যাটার্ন। সো এমবিসির মধ্যে কোনটা কি, এই যে একটা আমার ফ্রেমওয়ার্কে বা একটা আমার ওয়েবসাইট, সরি, এই ওয়েবসাইটটার এখানে আমরা যাই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আমার ভি মানে হচ্ছে ভিউ। আমরা ইউজাররা যাই দেখতে পারে, এটা হচ্ছে ভি পার্ট, মানে এগুলো ভিউ করতেছে। দেন হচ্ছে যে এটা থেকে কার সাথে সম্পর্ক, এটা থেকে হচ্ছে কন্ট্রোলারের সাথে সম্পর্ক, এটা থেকে যাচ্ছে কন্ট্রোলারের দিকে যাচ্ছে। সো এটা থেকে কন্ট্রোলার দিকে গিয়ে কি হয়, এটা থেকে কন্ট্রোলারে যায়। কন্ট্রোলারটা কি, কন্ট্রোলারটা হচ্ছে যে এখানে কি বলতেছে, কন্টেন্টস কন্ট্রোল লজিক। তার মানে এই যে একটা আমার ওয়েব অ্যাপ্লিকেশন, এই যে ওয়েব অ্যাপ্লিকেশন অনেকগুলো ডাটা আসতেছে, এখানে যেখানে ক্লিক করে অনেকগুলো ডাটা আসতেছে, এই যে ডাটাগুলো আসার জন্য যে একটা প্রসেসিং, যে ফাংশনালিটিস করা দরকার ছিল, সেই বিষয়গুলো হচ্ছে আমার কন্ট্রোলারের মধ্যে থাকে। ভিউর মধ্যে হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা, আর কন্ট্রোলারের মধ্যে যে ফাংশনালিটিস গুলো বিহাইন্ডে কাজ করে ওইগুলো হচ্ছে কন্ট্রোলার। আর এরপর একটা কি আছে, মডেলটা হচ্ছে এই যে আমার অনেক ডাটা আসতেছে, এখানে ক্লিক করলে অনেক ডাটা আসতেছে। তো এই যে ডাটাগুলো জমাটা রাখি কোথায়, আমরা ডাটাবেজে জমা রাখি। সো ডাটাবেজ থেকে ডাটাগুলা তুলে নিয়ে আসে কে, এই মডেল এম এ হচ্ছে ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসে। ভিউ হচ্ছে ওই ডাটাগুলোকে ভিউ করে। আর কন্ট্রোলার হচ্ছে যে ওই যে ডাটাবেস থেকে যে ডাটা তুলে আসবে আর ভিউ থেকে ভিউ করবে, এর মাঝে যে বিষয়গুলো হচ্ছে ফাংশনালিটিস করা দরকার ছিল ওইগুলো হচ্ছে কন্ট্রোলারে করে। সো এমবিসিটা আমরা কি বুঝছি একটু একটু,
ভিসিএম হচ্ছে মডেল, যেটা হচ্ছে ভিউকে আর কন্ট্রোলারকে মানে ডাটাবেজের সাথে কানেকশন করার জন্য এমটা ব্যবহার হয়, যেটা হচ্ছে ডাটা পাঠায়। আর কন্ট্রোলার হচ্ছে যে যে কন্ট্রোল করে, ফাংশনালিটিস গুলো কন্ট্রোল করে, সে হচ্ছে কন্ট্রোলার। আর ভিউ হচ্ছে যে বিষয়টা, যে ইন্টারফেসটা আমরা দেখতে পাই, ভিউটা দেখতে পাই, ওটা হচ্ছে ভিউ। এমবিসি হচ্ছে এই প্যাটার্নে তারা কাজ করে। সে ভিউ কি করে, ভিউ হচ্ছে কন্ট্রোলারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, কন্ট্রোলার কি করে, চেক করে যে আমার কোনো ডাটাবেস থেকে লাগবে কিনা। ডাটাবেস থেকে যদি লাগে, সেই কন্ট্রোলার কি করে হচ্ছে যে মডেলের সাহায্যে ডাটাবেজের সাথে কানেকশন করে ডাটা তুলে নিয়ে এসে সে এবার ভিউর মধ্যে পাঠায়, বা তুলে তারপরে সে নিজেই রেখে দেয়, তুলে নিজে রেখে দিয়ে তারপর হচ্ছে এটা কি ভিউর মধ্যে পাঠায় ওই ডাটাটা। এটাই হচ্ছে আমার এমবিসি প্যাটার্ন। তো এখন আসি লারাভেলের ভিতরে আসলে কি আছে। আমি লারাভেল প্রজেক্ট এটা ইনস্টল করছি। ইনস্টল করার পরে এটা আমি ওপেন করব। এখন আমি ওপেন কিভাবে করতে পারি দেখি। তো এই যে লারাভেল ফোল্ডারটার ভিতরে আমি চলে আসছি। আসার পরে আমার ওই যে একটু আগে যেটা ছিল, আমি ওই যে পাওয়ার শেলটা আমি আবার ওপেন করলাম। কি দিবে, শিফট চিপে মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা ওপেন হয় এরকম। এটা ওপেন হওয়ার পর আমি এখানে পিএইচপি আর্টিজান সার্ভ, পিএইচপি আর্টিজান সার্ভ আমি এখানে দিয়ে এন্টার দিলে আমাকে এখানে একটা স্টার্টেড লারাভেল ডেভেলপমেন্ট সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। সো আমি এই যে এই ইউআরএলটা কপি করে যদি আমি এই ইউআরএলটা কপি করতে পারবো। কপি করে যদি আমি এখানে হিট করি, তখন কি হবে, এই যে আমার একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। সো কিভাবে কি করছি, আমি আমার লারাভেলটা ইনস্টল করছি, ইনস্টল করে লারাভেলটার ভিতরে গেছি, ভিতরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন পাওয়ারশেল উইন্ডোজ এটা ওপেন করছি। ওপেন করে আমি কি লিখছি, পিএইচপি আর্টিজান সার্ভ লিখছি। সার্ভ লেখার পরে পরে আমার কি হয়েছে, এই যে এটা এই যে আমার এরকম একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে। সো আমি লিংক এটা যখন আমি ওয়েবসাইটে গিয়ে দিচ্ছি বা লিখে দিচ্ছি, আমাকে এরকম দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমার লারাভেলটা ইনস্টলেশন ডান, ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পরে এখন কি করব, এই বিষয়গুলোকে আমরা মডিফাই করে 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 আমরা আস্তে আস্তে কাজ করব। তো সেটা কিভাবে, আমরা একটু 5 মিনিটস ব্রেক নেই, আমি 5 মিনিটস পরে আবার শুরু করব। হ্যাঁ, স্যার। ওকে। এটা একটা বিপদ। সবাই শুনতে পাচ্ছে? হ্যালো, কেউ কি নাই? জি স্যার। কে আর ওনারা কোথায়? একজন, দুইজন, তিনজন, চারজন, 5 জন আছে মোট।
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা তাহলে আমরা ইনস্টলেশনটা সবাই বুঝছি কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা ওদের এটা দেখে এখান থেকে লিঙ্কটা নিয়ে আমাদের যখন আমরা কম্পোজারটা ইনস্টল করব, তারপরে হচ্ছে আমরা এরকম কম্পোজার ইনস্টল করার পরে এই এটা ওপেন করে উইন্ডোজ পাওয়ার শেলটা ওপেন করে ওইখানে লিঙ্কটা দিলে ইনস্টল হয়ে যাবে। তারপরে আমাদের কি করতে হবে, এটা সাপোজ আমি ইনস্টল করে এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে কি করতে হবে, ওই প্রজেক্টটা যেটা ইনস্টল হয়েছে সেই প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে তারপরে আবার একটা নিয়ে তখন আমি পিএস পার্টিশন সার্ভ দিলে আমার প্রজেক্টটা আমরা এরকম করে ওপেন করে ফেলতে পারবো। আমার এটা ওপেন হয়ে গেছে। তো এই যে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, এটার যে কোডগুলো এগুলো কোথায় আছে? অবশ্যই এই প্রজেক্টটার ভিতরে কোথাও না কোথাও আছে। সো আমি এখন ডিসক্রাইব করব এই প্রজেক্টের স্ট্রাকচারটা সম্পর্কে, কোনটা কি জন্য লাগবে। আমরা একটু দেখি। প্রথমে এখানে একটা আছে হচ্ছে অ্যাপ ফোল্ডার, এরপর আছে অ্যাপ ফোল্ডারের ভিতরে আরো অনেকগুলো ফোল্ডার। এরপর আমি দেখতেছি একটা বুটস্ট্র্যাপ ফোল্ডার, এরপর একটা দেখতেছি কনফিগ ফোল্ডার, এরপর ডাটাবেস ফোল্ডার একটা আছে, দেন হচ্ছে যে পাবলিক একটা ফোল্ডার আছে, তারপর আবার রিসোর্স অ্যাক্সেস একটা ফোল্ডার আছে, দেন রাউটস নামে একটা ফোল্ডার আছে, স্টোরেজ একটা ফোল্ডার আছে, টেস্ট একটা আছে, ভেন্ডর একটা আছে। তো এখন এরপর আবার অনেকগুলো ফাইল আছে, এর মধ্যে একটা আছে হচ্ছে .env নামে, আরেকটা আছে হচ্ছে composer.json। তো এই আমি যেগুলো নাম বলছি আমার ইনিশিয়াল হচ্ছে আমার এই ফাইলগুলো সম্পর্কে, এই ফোল্ডারগুলো আর ফাইলগুলো সম্পর্কে লাগলে আমরা কাজ শুরু করতে পারবো। তো এখন দেখি হচ্ছে অ্যাপ ফোল্ডারটা কি। অ্যাপ ফোল্ডারটার ভিতরে আসি, ভিতরে এসে এখানে আছে এসটিটিপি, এসটিটিপির ভিতরে একটা আছে কন্ট্রোলার, দেন আছে এখানে আছে মডেল। তো এখানে কন্ট্রোলার, আমরা যে মডেল ভিউ কন্ট্রোলার কথা শুনছি, যেখানে আমার ফাংশনালিটিস গুলো লেখা হবে, পিএসপি কোডগুলো লেখা হবে, সেটা হচ্ছে আমার এই কন্ট্রোলারটার ভিতরে আমরা বিভিন্ন ফাইল নিয়ে নিয়ে কন্ট্রোলার নিয়ে নিয়ে আমরা হচ্ছে ওই ফাংশনালিটিস গুলা করব। তাহলে হচ্ছে আমরা অ্যাপ ফোল্ডারের ভিতরে এসটিটিপির ভিতরে কন্ট্রোলারসটা আমার ব্যবহার হচ্ছে, আমি এটার মধ্যে ফাংশনালিটিস গুলা লিখব গেল। এরপর একটা আছে মডেলস। মডেলটা হচ্ছে যেই মাধ্যমটা হয়ে আমরা ডাটাবেজের সাথে, ডাটাবেজের টেবিলের সাথে কানেক্ট হয়ে ডাটা তুলে নিয়ে এসে ওয়েবসাইটে শো করতে পারবো, সেটা হচ্ছে আমার এই মডেলসটা। তো আপাতত আমার অ্যাপ ফোল্ডারের ভিতরে আমরা এসটিটিপি এর ভিতরে কন্ট্রোলারস আর মডেলসের ভিতরে যে ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলো, এখানে অনেকগুলো ফাইল থাকবে, এগুলো দিয়ে হচ্ছে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করব। আর এসটিটিপি এর ভিতরে কন্ট্রোলারসের ভিতরে আমরা অনেকগুলো ফাইল ক্রিয়েট করব, ফাইলগুলোর মধ্যে হচ্ছে যে আমরা ফাংশনালিটিস গুলো লিখব। তো এইটুকু হচ্ছে আমার অ্যাপ ফোল্ডারের ভিতরে, এইটুকু জানলাম। এরপর বুটস্ট্র্যাপ ফোল্ডারটা আমাদের জানতে হবে না। এরপরে কনফিগ হচ্ছে বিভিন্ন কনফিগারেশন রেডি করে, এটা আমার আপাতত জানতে হবে না। এরপরে আসি ডাটাবেজ। সো ডাটাবেজটা কি, ডাটাবেজের ভিতরে এখানে আসি একটা মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার আছে। মাইগ্রেশনস ফোল্ডারের ভিতরে অনেকগুলা অনেকগুলা ফাইল আছে। তো আমরা জানি কি, আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে হলে আমার অবশ্যই ডাটাবেজ ইউজ করতে হবে। সে ডাটাবেজে কি করি, ডাটাবেজের মধ্যে এই যে আমি একটু দেখি ডাটাবেজটা কি, একটু দেখি লোকাল হোস্ট phpMyAdmin গেলে এই যে এখানে যা যা আছে আমার এইগুলো, এই যে নামগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আমার এক একটা ডাটাবেজ, আমার এক একটা ওয়েব অ্যাপ্লিকেশন এক একটা ডাটাবেজ। ও ডাটাবেজের ভিতরে কি থাকে আমরা দেখি। তো এই যে গ্রিন চেক নামে আমার একটা ডাটাবেস ছিল, এটাতে আমি ক্লিক করছি আর আমার এরকম অনেকগুলো টেবিল থাকে। সো এই টেবিলগুলোতে কি করি, এই টেবিলগুলোতে আমি করি হচ্ছে যে আমাদের যেই একটা অ্যাপ্লিকেশনের সফটওয়্যারে যে ডাটাগুলো লাগে,
যেটা যেটার সাথে সম্পর্কিত আমি ওই সম্পর্কিত ডাটাগুলোকে কি করি এখানে এক একটা টেবিলে আমি জমা রেখে দেই। তো জমা রেখে দিয়ে কি করতে পারি, এরপরে আমরা ওয়েবসাইটের ডাটাগুলো কেন রাখি রাখি হচ্ছে যেন আমরা আমাদের ওয়েবসাইটে যেখানে যেখানে দরকার আমরা তখন যেন ব্যবহার করতে পারি, সেজন্যই। সো আমরা ডাটাগুলো কোথায় রাখি, একটা ডাটাবেজের মধ্যে একটা টেবিলের মধ্যে রাখি। তো এই যে অনেকগুলো টেবিল ক্রিয়েট হচ্ছে, এখানে অ্যাকাউন্টস নামে একটা টেবিল আছে। আচ্ছা এটা বাদ দিলাম, আমি আর অন্য একটা দেখি, এই যে অ্যাডভান্স এইচআরডিবি, এটার একটা কি আছে যে আমরা দেখি তো এই হলিডে নামে একটা টেবিল আছে। হলিডে এটার মধ্যে কি আছে, একটা আছে হলিডে ফ্রম, হলিডে টু, ফাইল, এরকম কিছু নাম আছে, মানে হচ্ছে একটা টেবিলের স্ট্রাকচার আছে। সো আমরা এখানে কোন কলামটার মধ্যে এই টেবিলটা আর কোন কলামটার মধ্যে কোন ডাটাটা রাখবো এটা হচ্ছে এখানে এরকম থাকে। সো এরকম টেবিলগুলো হচ্ছে লারাভেলে বানানোর জন্য একটা স্কিমা ফাইল ক্রিয়েট করতে হয়, সেই ফাইলটা হচ্ছে এইটা। আমি এখানে ক্রিয়েট ইউজার্স টেবিল, এখানে ইউজার্স নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। পাসওয়ার্ড রিসেটস নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, তার মধ্যে কলাম কি থাকবে, কি কি ডাটা থাকবে, এগুলো থাকবে। পাসওয়ার্ড রিসেটে এইগুলো থাকবে, ফেল্ড জবসে এইগুলো থাকবে, দেন হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস টোকেনে এই ডাটাগুলো থাকবে। সো এগুলো হচ্ছে আমার কি, এগুলো একটা মাইগ্রেশন ফাইলের মধ্যে কি থাকে, স্কিমা থাকে। সো স্কিমাগুলো ইউজ করে কি হয় যে ডাটাবেজে টেবিল ক্রিয়েট হয়। আমি এখানে যে নাম দিব এই নাম, আর ভিতরে এখানে যে স্কিমা দিব এই ফিল্ডগুলো নিয়ে, এই যে সাপোজ আমার এই যে হলিডেজের মধ্যে এই যে একটা নাম দিছি, এটা হচ্ছে আমার এই যে ইউজার্স নামে এই নামটা। দেন এটার ভিতরে কি আছে, স্ট্রাকচার এইগুলা আছে, আইডি, নেম, এটা সেটা। তো সেগুলো কোনগুলা, এগুলো হচ্ছে আমার এই ডাটাগুলো। এগুলাতে কি করব, আমাদের ওয়েবসাইটের ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটাগুলো আমরা এখানে জমা রাখবো, পরে এগুলোকে নিয়ে নিয়ে ক্যালকুলেশন হিসাব নিকাশ সেগুলো আমরা করব। তো এটা ছিল হচ্ছে আমার মাইগ্রেশন ফাইল। এরপরে সিডারটা কি, সিডারটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বানাইলে, ধরেন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বানাইলে সেই ওয়েবসাইটে প্রথমে কিন্তু ডাটা থাকে না, বা আমরা টেস্ট করার জন্য অনেক ডাটা ডামি ইনসার্ট করতে হয়। ডামি মানে টেস্ট ডাটা ইনসার্ট করতে হয়, ইনসার্ট করে আমরা চেক করতে হয় কেমন দেখায় কি না কি। তো সেটা কি করে, এই সিডারটা ওই কাজটা করে থাকে। আচ্ছা গেল এই সিডারের কাজ। সিডার দিয়ে কি করে, ডামি ডাটা ইনসার্ট করে সিডার দিয়ে, যেটা দিয়ে কি হয় আমরা রিয়েল লাইফ করে ডাটা না থাকলেও উদাহরণস্বরূপ কিছু ডাটা দিয়ে আমরা চেক করতে পারি। এটা হচ্ছে আমার সিডারের কাজ। এরপর আসি পাবলিক। আমরা একটা ওয়েবসাইটে ওয়েব অ্যাপ্লিকেশন আমার অনেকগুলো সিএসএস ফাইল থাকে, জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, অনেকগুলো ইমেজ থাকে, সেইগুলো হচ্ছে আমরা কোথায় রাখি, এই যে পাবলিক ফোল্ডারটার মধ্যে আমরা এই জিনিসগুলো রেখে দেই, মানে অ্যাসেটগুলো, সিএসএস ফাইলগুলো, জেএস ফাইলগুলো, এরপর হচ্ছে যে কি বলে ইমেজগুলো আমরা এখানে রেখে দিই পাবলিকে। এরপর আছে কি রিসোর্সেসের মধ্যে একটা ভিউজ আছে। ভিউজের মধ্যে আমরা কি করি, আমাদের যত ভিউ ফাইল থাকে, পিএসপি ফাইল থাকে, একটা ওয়েবসাইটে অনেকগুলো পিএসপি ফাইল থাকবে না, এই যে এখানে কত রকমের পিএসপি ফাইল আছে, আমি এক জায়গায় যাচ্ছি এক রকমের হচ্ছে, এক জায়গায় যাচ্ছি এক রকম হচ্ছে, ওগুলো আলাদা আলাদা পেজ। সো এই পেজগুলো বা এই ফাইলগুলো থাকবে হচ্ছে আমাদের এই ভিউজের মধ্যে, যেগুলো হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখতে পারি, এগুলো থাকবে হচ্ছে আমার ভিউজের মধ্যে গেল। এরপর থাকে কি রাউট। এই যে রাউট ফোল্ডারটার মধ্যে কি থাকে, এই যে আমার এখন এখানে কি আছে shu.com, আমি এখানে ক্লিক করলে ওটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে। এই যে এখন আরেকটা চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ এটার উপর ডিপেন্ড করে যে ডাটাগুলো নিয়ে আসবে। এই যে চেঞ্জের কাজটা, অ্যাপ্লিকেশনের চেঞ্জের কাজটা ধরে হচ্ছে যে রাউটস ফোল্ডার মধ্যে web.php তে ওই চেঞ্জটা সে রিসিভ করে, ওই রিসিভ করে হচ্ছে কি ধরনের চেঞ্জ আসছে, ওই চেঞ্জের উপরে ডিপেন্ড করে হচ্ছে সে আরেকটা ভিউ ফাইল, এই যে এরকম একটা ফাইল সে দেখাচ্ছে আমাকে। আমি এখানে ক্লিক করলে আবার এটা চেঞ্জ হচ্ছে, আবার নিচে এসে অন্যরকম ফাইল শো হচ্ছে। এই যে কি শো করবে, এটা হচ্ছে আমার রাউট। ওই রাউটগুলো আমার এই ফাইলটার মধ্যে জমা থাকে, ওই রাউটগুলো যেটাতে হিট করবো আমরা ওইভাবে হচ্ছে সে আমাকে ডাটা পাঠাবে।
তো এরপর আসি যে আমার এই রাউটটা জানলে ওই রাউটের এইটুকু জানলে হবে। জাস্ট স্টোরেজ আমার লাগবে না, টেস্ট আমার লাগবে না, ভেন্ডর আমার লাগবে। ভেন্ডর হচ্ছে যে আমি এতদিন বলে আসছি যে লারাভেল কি করে অনেকগুলো কাজ সে নিজে করে রাখে, যেগুলো হচ্ছে আমরা শুধু সামান্য মডিফাই করে আমাদের দরকারে ব্যবহার করতে পারি। সে যে করে রাখছে, কোডগুলো কোথায় আছে? কোডগুলো আছে হচ্ছে ভেন্ডর ফোল্ডারটার মধ্যে। সো ভেন্ডর ফোল্ডারটায় আমরা কিছুই চেঞ্জ করতে পারবো না এর ভিতরে গিয়ে, ও যেটাই করবে সেটা আমরা ইউজ করতে হবে। এটা হচ্ছে ভেন্ডর ফোল্ডার। তো এরপর আর কি আছে, আমার ইএনবি ফাইল আছে, env.env। এখানে কি করব আমরা, যে এই যে আমার একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইটের একটা ডাটাবেজ আছে যেখানে আমার ডাটাগুলো জমা হয়। সো ডাটাবেজের সাথে এই ওয়েবসাইটটা লিংক করে দেওয়া হয় হচ্ছে এখানে। এখানে আমি যে ডাটাবেজ নামটা দিব, ডাটাবেজটা একটা ইউজার নেম থাকে, ইউজার নেমটা আর এখানে পাসওয়ার্ডটা, ওইটা দিলে যদি ঠিকঠাক মতো হয় আমার ওই ডাটাবেজের সাথে সে কানেক্ট হয়ে যাবে। তারপরে আমার এই ওয়েবসাইট ওই ডাটাবেজ থেকে ডাটা নিয়ে এসে আমাকে দেখাবে। সো এই কাজটা এখানে এটা করে। এরপর আছে হচ্ছে এখানে composer.json এর কাজ কি, আমার এই যে একটা লারাভেল ফ্রেমওয়ার্ক আমি ইনস্টল করছি, আমার কত নাম্বার ফ্রেমওয়ার্ক? এটা লারাভেল ফ্রেমওয়ার্ক 8.75, মানে এততম ভার্সনটা ইনস্টল করছি। তার জন্য কি লাগে? তার জন্য লাগে হচ্ছে পিএইচপি ভার্সন 7.3 থেকে 8.0 পর্যন্ত। তো পিএইচপি ভার্সন 7.3 থেকে 8.0 পর্যন্ত এই ভার্সনটার জন্য লাগে। তো এছাড়াও আরো অনেকগুলো প্যাকেজ আছে, লারাভেলের অনেক প্যাকেজ আছে। সব প্যাকেজগুলো ইনস্টল করলে এইটাতে এসে জমা থাকে, রেকর্ড থাকে। সো composer.json এর কাজ হচ্ছে এটা। সো আমার মোটামুটি একটা লারাভেল একটা প্রজেক্টের স্ট্রাকচারটা এটাই। সো আমরা এটা জানলে, ভালোভাবে জানলে আমরা কাজ শুরু করতে পারবো। তো আমি আজকে ক্লাসটা লেন্দি করব না, আচ্ছা কিছুটা চেঞ্জ করে দেখাবো। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আচ্ছা, তো আমি যে একটা লারাভেলটা ইনস্টল করলাম, এই যে আমি এটা ইনস্টল করলাম, এখানে এটা বলতেছে। সো এই জিনিসগুলো কোথা থেকে বলতেছে আমরা একটু দেখতে পারি। এই যে একটা লারাভেল আমি এই লিংকটা এখানে হিট করছি, লিংকটা হিট করা মানে হচ্ছে যে এরকম একটা জিনিসে হিট করা। তো এটা কোথায় আছে, মানে কোন আমরা এই যে এখানে একটা ফাইল কোনো না কোনো জায়গা থেকে ডাটাটা শো করছে না? সো সে কোথা থেকে শো করছে আমরা এটা বের করব। সেটা বের করার জন্য কি করতে হবে, আমার এখানে কিছুই নাই, আমার শুধু এই যে ওরা যে লিংকটা দিচ্ছে আমি লিংকটা এখানে শো করছি, লিংকটা এখানে শুধু বসায় দিছি। তো লিংকটা বসায় দেওয়ার মানে এরপরে কিছুই নাই, তখন আমরা কি বুঝবো যে সে এরকম একটা জিনিস সে পাইছে রাউট হিসেবে, তখন সে আমাকে এটা শো করছে। সো সেটা কোথায়, আমি গিয়ে দেখি। ও ওয়েব অ্যাপ্লিকেশন আসছে, আসার পরে আমরা বলতেছি যে এইখানকার যে জিনিসগুলো এগুলো কোথায় রেকর্ড থাকে বলেন তো? রাউটস এর মধ্যে। সো রাউটসে যায়, রাউটসে কোথাও web.php তে, web.php যে এরকম একটা স্ল্যাশ যখন পায় সে আমাকে, এরকম স্ল্যাশ যখন পায়, লাইক আমি এখানে তো অন্য কিছু দেই, তখন কিন্তু আমি এখানে রিলোড দিলে আমার এখানে কিছু দেখাচ্ছে যে বলতেছে যে 404 নট ফাউন্ড, মানে এরকম একটা কিছু এখন আর নাই, কারণ আমি ওটা চেঞ্জ করে এটা করে ফেলছি। আর এটা না দিলে তখন আমার এটা দেখাচ্ছে। তো এটা যখন মানে কিছু যখন হিট হচ্ছে না, তার মানে এটা হিট হচ্ছে। এটা হিট হলে কি করতেছে, সে রিটার্ন করছে একটা ভিউ কোনটা রিটার্ন করতেছে, welcome.php নামে একটা ফাইল আছে, ওই ফাইলটা সে রিটার্ন করতেছে। কি ফাইল? এটা ভিউ ফাইল। সো ভিউটা কোথায় আছে? রিসোর্সেস এর মধ্যে, ভিউজ এর মধ্যে এই ভিউ, এই ফাইলটা সে কি করতেছে, এখানে কি লেখা, ফাইলের নাম welcome.blade.php। সো আমার .blade.php টা লিখতে হয় না, শুধু ভিউজ এর মধ্যে welcome.php লিখলেই তার মানে হচ্ছে সে এখানকার ওয়েলকাম নামে যে ফাইলটা সেটা সে রিটার্ন করছে। যে এইটা আমি যদি এখানে লারাভেলের পাশে দিয়ে টেস্ট লিখে দেই, সে কি করবে, এই যে আমার যে লারাভেল, আগে এখানে লারাভেল ছিল, এখানে সে টেস্ট হয়ে গেছে। তার মানে আমি যেহেতু এখানে টাইটেলটা চেঞ্জ করছি, এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে।
তো আমি যদি এখানকার ভিতরের ডাটাগুলো চেঞ্জ করি, যেমন এখানে সে কোথায় একটা লারাবেল লিখছে না, এই যে এখানে লারাবেল লিখছে না, এটা একটা লগো, আসলে এটা লারাবেল, এটা হচ্ছে লগো লিখছে। সো এখানে আমি এই জায়গাটা চেঞ্জ করে দেবো, সেটা কোথায় আছে একটু দেখি তো। এটা এই পাতটা দিয়ে শো করতেছে। তো তো আমি এখান থেকে এটা ফেলে দিলাম, ফেলে দিয়ে দেখি কি করতেছে। ফেলে দিলে যে লগোটা চলে গেছে, তার মানে আমরা কোথা থেকে সে জিনিসটা শো করছে আমরা এটা খুঁজে পাইছি, মানে এই ফাইলটা থেকে সে শো করছে। সো আমি এখানে লিখতেছি যে h1 ট্যাগ দিয়ে লারাবেল লারাবেল লিখে দিলাম, তাহলে কি হবে, এই যে এখানে বড় করে লারাবেলটা চলে আসছে। সো তার মানে হচ্ছে আমার কি হয়েছে, যখন এখানে কিছুই পাচ্ছি না, কিছুই নাই, এই যে শুধু যেটা তারা যে লিঙ্কটা দিচ্ছে সেই লিঙ্কটা, এরপরে কিছুই নাই, তখন সে কি করে হচ্ছে রাউটসের এখানে আসে, এখানে এসে সে কি করতেছে, এখানে এটা পাইলে কি করতে বলতেছে, রিটার্ন করো কাকে, ভিউজের welcome.php, মানে welcome.php ফাইলে তুমি রিটার্ন করো। সো এটা রিটার্ন করতে আমি যদি এখানে এগুলো সবগুলো ফেলে দেই, তাহলে আমার এই যেগুলো চলে গেছে, জাস্ট এখন নিচে যেটা আছে এটা 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 থেকে গেছে। তো তার মানে হচ্ছে আমার এই ফাইলটা এখন শো করতেছে। আমি এটা দিয়ে এটা করলাম। এখন আমরা মনে করতেছি যে এখানে আমরা আমাদের নামে একটা ফাইল ক্রিয়েট করব। সো আমরা চাচ্ছি যে এখানে এরকম একটা দিয়ে সাপোজ আমরা যদি লিখি যে যে আমরা যদি লিখে আছে এখানে যদি আমরা ফেনি দেই, আচ্ছা আমরা টুইনস অফ দেই, টুইন সফট দেই, আমি টুইন সফট দিয়ে দিলে কিছু আসতেছে না, কারণ এই নামের কোনো কিছু আমার রাউট, এই যে রাউটের ব্লেডের পিসপিতে না। আমি যদি এই নামে আমি কিছু একটা দিয়ে দেই, তাহলে কি লিখতে হয়, রাউট গেট, কোটেশনের মধ্যে এটা লিখতে হয়। এরপর আমি এটা লিখলাম, এটা লিখে ওরা যেটা করছে ওইটা ফাংশন লিখলাম, ফাংশন লিখে এরকম করে দিলাম। তো এটা করার পর ওরা যেমন হচ্ছে welcome.php একটা দিয়েছে, আমি হচ্ছে রিটার্ন করি রিটার্ন ভিউ। ভিউ হচ্ছে এটা একটা ফাংশন, এটা দিয়ে কি করো, ওই যে ভিউজ ফোল্ডারের মধ্যে চলে যায়, এরপর ফোল্ডারের মধ্যে গিয়ে খুঁজতে শুরু করি আমরা, ওইখানে TWOIN সফট একটা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলটা সে দেখাবে। সো আমি এখানে এসে এখানে এই নামে একটা ফাইল ক্রিয়েট করি, এই নামে একটা আমি ফাইল ক্রিয়েট করলাম। এটাতে আমি কিছুই লিখি নাই, আমরা জাস্ট লিখবো হচ্ছে h1 ওয়েলকাম টু টুইনসফট, আমরা টুইনসফটে ওয়েলকাম জানাইছি। তার মানে কি হবে, এরকম একটা রাউট কেউ যদি হিট করে সে কোথায় যাবে, প্রথমে হচ্ছে রাউটসে চলে যাবে, রাউটসে গিয়ে এখানে খুঁজবে কোথায় আছে সে, এই জায়গাটার মধ্যে আছে। তো তাহলে এই জায়গাটা কি, এই ফাংশনটা কি বলছে, রিটার্ন করো তুমি ভিউজে টুইনসফট নামে যে ফাইলটা আছে, যদি টুইনসফট নামে ফাইল থাকে, এই যে ফাইল একটা আছে twinsoft.blade.php নামে একটা ফাইল আছে, ওই ফাইলে যা আছে তুমি সেটা রিটার্ন করো। দেখি আমাদের রিটার্ন করে কিনা এখন, ওয়েলকাম টু টুইনসফট। সো টুইনসফটটা আমাকে সে রিটার্ন করে দিচ্ছে। তো এখন এইখানে আমি কিন্তু স্ল্যাশ দেই নাই, আমি যদি এখানে স্ল্যাশ দেই তাও সে আমাকে সেম রেজাল্টটা দিচ্ছে। তো স্ল্যাশ দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো এরপর আমরা যদি আরেকটা ফাইল নেই, সেটা আমরা যদি আরেকটা ফাইল নেই ফেনি নামে, এটা হচ্ছে রাউট, এটা হচ্ছে ফাইল, ভিউজের ফাইল, যেটাতে ডাটা থাকে সেটা যেটা শো হয়। আমি এখানে ফেনি নাম দিলাম।
এটার নাম যে সেম হতে হবে এমন না, যে কোনো নাম হতে পারে। আমি এটা নাম দিছি হচ্ছে এইখানকার নাম, আর এটা নাম দিয়েছে যেটা হচ্ছে আমার রাউটে হিট হবে, ইউআরএল এ হিট হবে। সো আমি এখানে আরেকটা ফাইল নেই, ফেনি নামে, ওয়েলকাম টু ফেনিসিটি লিখে দিলাম। আমি ফেনিসিটি লিখে দিলাম, ওয়েলকাম টু ফেনিসিটি। তার মানে হচ্ছে এখানে এখন কেউ ফেনি লিখে হিট করলে এই যে ওয়েলকাম টু ফেনিসিটি আমাকে বলে দিচ্ছে, আর কিছুই না দিলে এরকম বলে দিচ্ছে। তো আমরা তাহলে ওরা যেটা করছে আমরা এটা একটু একটু আমরা এভাবে কোড করতে পারি, এভাবে নতুন ফাইল নিয়ে সেটা আমরা ভিউ করতে পারি। তো আমরা যদি এরকম একটা একটা রাউট লিখে যদি আমরা এরকম করে অনেকগুলো পেজ যদি আমরা লোড করতে পারি, তাহলে হচ্ছে আমরা যে এই যে পোর্টফোলিও সাইটগুলো অনেকে ডিজাইন করতে দেখি, বা অনেক হচ্ছে ব্লগ সাইটগুলো ডিজাইন করতে দেখি, নিউজ পোর্টালগুলো ডিজাইন করতে দেখি, তাহলে এরকম একটা একটা পেজ দিয়ে যদি আমি পেজ আমরা শো করে দিতে পারি, তাহলে হচ্ছে ওই যে পোর্টফোলিও সাইটগুলো আমরা বানাই ফেলতে পারবো না, এরকম একটা লিঙ্ক ক্রিয়েট করে করে ওরে। হ্যাঁ, সো আজকে আর বেশি কথা বাড়াবো না, এই যতটুকু ডিসকাস করছি এগুলাই সবাই প্র্যাকটিস করে। আমি নেক্সট ক্লাসে আর ডিসক্রাইব কিছুই করবো না, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। সো আরও কি করে আমি নেক্সট ক্লাসে একটা ইয়ে করব, কার্ড সিস্টেম করব। কার্ড সিস্টেম কি বলে? CRUD, কার্ড সিস্টেম কি? কার্ড সিস্টেম হচ্ছে যে ক্রিয়েট, ডাটা ক্রিয়েট করা, ওয়েবসাইটে ডাটা ক্রিয়েট করা, রিড, ওয়েবসাইটে ডাটাবেজে যে ডাটা থাকে সে ডাটাটাকে রিড করা বা তুলে নিয়ে আসা, আপডেট, ওয়েবসাইটে যে ডাটাবেজে আমি যে ডাটাটা পাঠাইছি টেবিলে, সে ডাটাটাতে যদি কোনো ভুল থাকে বা মডিফাই থাকে সেটা আপডেট করে। এরপরে সাপোজ আমার যে ডাটাটা দরকার নাই বা ভুল হয়েছে দরকার নাই সেটাকে ডিলিট করে। এই টোটালটা হচ্ছে কার্ড সিস্টেম। আমরা দেখবো যে একটা ওয়েবসাইটে, একটা ওয়েব অ্যাপ্লিকেশনে কিভাবে হচ্ছে ডাটা জমা রাখে, কিভাবে ডাটাগুলো তুলে নিয়ে সে ভিউ করে, কিভাবে হচ্ছে ডাটাটাকে মডিফাই করে, কিভাবে ডাটাটা অপ্রয়োজনীয় হলে ডিলিট করে দেয়। এই কাজগুলো হচ্ছে আমরা কালকে দেখবো। ওকে, সো কেউ ক্লাস মিস করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি হ্যাঁ, স্যার আপনি কোন সফটওয়্যার দিয়ে কাজ করেন স্যার? আমি করি হচ্ছে বিএস কোড দিয়ে। ও স্যার, ডাউনলোড করলে স্যার কি লিখতে হবে?